আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমরা ক্লাস শুরু করছি লাইভে, জি জি। সরাসরি ফেসবুকে লাইভও হবে, প্লাস তোমরা এখান থেকে দেখতে পারবা। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই সাউন্ড গুলো অফ করে দাও, সাউন্ড অফ করে দাও, নাহলে ইকো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে সরাসরি লাইভ হচ্ছে, এখন লাইভ সরাসরি লাইভ হচ্ছে। আবার সাউন্ড কি শোনা যাচ্ছে? ঠিক আছে। তোমরা দুইজন আমি মিউট করে দিচ্ছি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাবে, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা। জি স্যার দেখা যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন না সে বোধহয় অন্য কারো স্ক্রিন পিন করে রাখছে। আনপিন কর দেখতে পারবি না। আমার স্ক্রিন পিন করা আছে, সো স্ক্রিন দেখা যাচ্ছে, অসুবিধা নেই। আমি তো ফেসবুকে দেখতেছি, লাইভে আছে এটা স্ক্রিন। জি স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের চ্যাপ্টার হলো 4, চ্যাপ্টার 4। এটা হলো ইথিক্স, ফেরড অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল। এটা অনেক বড় একটা চ্যাপ্টার। তোমার এর সাথে অডিটিং এর একটা বিশাল রিলেশন আছে। অডিটিং এও তোমাদের এই চ্যাপ্টারটা আছে, কিন্তু ডিটেলস হয়তো পড়ানো হয় না। ইথিক্স, ফেরড এবং ইন্টারনাল কন্ট্রোল, এটা অডিট থেকে আসছে, এবং এটা কিভাবে কম্পিউটারাইজ সিস্টেমের সাথে কাজ করে বা অ্যাকাউন্টিং ইনফরমেশনের সাথে কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্যই এখানেও অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের ভিতরেও এই চ্যাপ্টারটাকে আনা হয়েছে। তো এই চ্যাপ্টারটা অনেক লেন্দি, এবং এই জিনিসগুলি যদি তোমরা বাস্তবে বোঝার চেষ্টা করো, সে কারণে আমি কিছু জিনিস বাংলায় নিয়ে আসছি, এবং যেটা কোরআনে বলা হয়েছে এই ইথিক্স সম্পর্কে। ইথিক্স বিষয়টা টোটালি নীতি নৈতিকতার বিষয়টা আসছে কোরআন থেকে। তো সেখানে কি বলা হয়েছে সেই বিষয়গুলি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, অল্প কিছু, খুব বেশি না। তারপরে আমরা মেইন চ্যাপ্টারে ঢুকবো। আগে একটু দেখে নিই কি কি আছে তোমাদের এই চ্যাপ্টারে। ইথিক্যাল ইস্যু ইন বিজনেস, কি কি ইথিক্যাল ইস্যু আসে বিজনেসের সাথে, সেই বিষয়গুলি নিয়ে এই চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা হয়েছে। অনেকগুলি ক্লাস লাগবে এটার জন্য। ফেরড অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, মানে এই যে ফেরড মানে হলো জুয়া চুরি করা বা জালিয়াতি করা, এর সাথে অ্যাকাউন্টেন্টের ভূমিকা কি, কারণ অ্যাকাউন্টেন্টদের একটা বিশাল ভূমিকা আছে এই ব্যাপারে। সেগুলি আমরা ডিটেল আলোচনা করব, এবং এগুলা কিভাবে প্রতিরোধ করা যায়। প্রতিরোধ করার অন্যতম উপায় হলো ইন্টারনাল কন্ট্রোলটাকে চালু করা। ইন্টারনাল কন্ট্রোল যত স্ট্রং হবে, সেটার প্রসিডিউর যত স্ট্রং হবে, তত এই বিষয়গুলি তত কন্ট্রোল করা যাবে। তো ইন্টারনাল কন্ট্রোল নিয়ে একটা বিশাল আলোচনা আছে, এর কিছু মেকানিজমও আছে। অ্যাসাইনিং অ্যান্ড ম্যানেজিং রিস্ক রিলেটেড টু এআইএস এর সাথে রিস্ক কিভাবে অ্যাসাইন হয় এবং সেটাকে কিভাবে ম্যানেজ করা যায়। এবং কসো ফ্রেমওয়ার্ক, এটার সাথে আরও একটা ফ্রেমওয়ার্ক আছে, সিবিআইটি। তো এই দুইটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করবো, যদিও ওই সিবিআইটিটা তোমাদের কোর্সে নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা ফ্রেমওয়ার্কই
খুবই ইম্পর্টেন্ট ইন্টারনাল কন্ট্রোলের জন্য। সো আমরা এই দুটা নিয়েই আলোচনা করব। দেন ফাইনালি কম্পিউটার ফ্রড অ্যান্ড সিকিউরিটি, কিভাবে কম্পিউটারের মাধ্যমে প্রতারণা করা যায় বা জুয়া চুরি কিভাবে হয় সেটা, এবং কিভাবে সিকিউরিটি এনশিওর করা যায় সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। এবং ফাইনালি অডিটিং এর ক্ষেত্রে কম্পিউটার বা ইনফরমেশন সিস্টেম কিভাবে অডিট করা হয় সেটা নিয়েও আমরা একটু ধারণা দিব। বিশাল চ্যাপ্টার, মোটামুটি 5-6টা ক্লাস লাগবে। আজকে আমরা প্রথম দুটা অংশ নিয়ে আলোচনা করব, সেটার ভিতরে ইথিক্যাল ইস্যু ইন বিজনেস এবং ফ্রড অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, এটার একটা পার্ট নিয়ে আলোচনা করব, পুরো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। বেসিক্যালি ইথিক্যাল ইস্যু ইন বিজনেস এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যদি সম্ভব হয় আগাবো সামনে, নাহলে পরবর্তী ক্লাসে সেটা দেখব। আমরা প্রথমে দেখি ব্যবসা এবং নৈতিকতা, এই বিষয়ে আমাদের কোরআনে কি বলা হয়েছে। দেখো যে পার্থিব জীবন পরিচালনার জন্য অর্থ সম্পদের প্রয়োজন পড়ে, আর অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম হলো ব্যবসা। ব্যবসা ছাড়া হালাল ভাবে, যদি বলো যে হালাল ভাবে অর্থ উপার্জনের অন্যতম একটা মাধ্যম হলো ব্যবসা। এবং হাদিসে বলা হয়েছে যে তোমার আয়ের 90% হলো ব্যবসা থেকে আসে, যেটা হালাল বা বরকতময়, সেটা 90% হলো ব্যবসার ভিতরে আল্লাহ দিয়ে দিছে, আর বাকি 10% অন্যান্য কাজে। তো ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও আমরা বাঙালিরা ব্যবসা করতে চাই না, আমরা চাকরি করতেই বেশি পছন্দ করি, অন্যের আন্ডারে কাজ করতে বেশি পছন্দ করি, নিজের মেধাকে কাজে লাগাইতে চাই না। কিন্তু নিজের মেধাকে কাজে লাগানো উচিত, ব্যবসা করা উচিত। ইসলামের দৃষ্টিতে হালাল ব্যবসার গুরুত্ব অনেক। পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, এটা তোমরা জানো। সূরা বাকারার 275 নম্বর আয়াত এটা, আল্লাহুল বাইয়া আল্লাহ হারামা রিবা, আল্লাহ হালাল করছেন ব্যবসা, বাইয়া মানে ব্যবসা, আর হারাম করছেন রিবা মানে সুদ। সো এখন আমাদের সমাজে প্রচলিত কি, আমাদের সমাজে হলে এখন মানুষ ব্যবসা করার চেয়ে সুদে টাকা খাটানোটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। একটা লোক সারা জীবন হয়তো চাকরি করছে, শেষ জীবনে গিয়ে কিছু টাকা পাইছে প্রভিডেন্ট ফান্ডের বা সরকারের কাছ থেকে, সেটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দেয় এবং সেখান থেকে সুদ খায়, কিন্তু ওই টাকা দিয়ে ব্যবসা করার চিন্তা করে। এটা খুবই মানে আমাদের ধারণাগুলি কত খারাপের দিকে যাচ্ছে, এটা তার একটা অন্যতম এক্সাম্পল। আর ব্যবসার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে ব্যবসার যে মূল নীতি নৈতিকতা, এই বিষয়গুলি বেসিক্যালি ইসলাম থেকে সবচেয়ে বেশি আসছে। ইসলামের দৃষ্টিতে ব্যবসা বাণিজ্যে কিছু নীতি নৈতিকতার বিষয় রয়েছে। ইসলামের ব্যবসায় ধোঁকা, প্রতারণা, মজুতদারি, যেমন তোমার পণ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য 40 দিনের বেশি মজুত করাকে হারাম করা হয়েছে, তাকে নিষিদ্ধ করা হয়েছে। হারাম মানে হলো নিষিদ্ধ। তুমি 40 দিনের বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য মজুত করতে পারবে না। কিন্তু আমরা কি দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে মানে 30 টাকার পেঁয়াজ লাভ দেওয়া 200 টাকা হয়ে যায়, 60 টাকার মরিচ লাভ দেওয়া 300 টাকা হয়ে যায়। আলু তোমাদের স্টকে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে আলুর কেজি লাফাইতে মানে জ্যামিতিক হারে দাম বাড়তেছে। এইগুলি ইসলামের সাথে রিলেটেড না। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু যে কাজগুলি করি এগুলি ঠিক অমুসলিমদের কাজ, যেটা সেটা করি আর কি আমরা। তারপর খাদ্যে ভেজাল মিশানো ইসলামে 100% নিষিদ্ধ, কিন্তু আমরা খাদ্যে ভেজাল মিশাই, আমরা মাপে কম দেই, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করি, এগুলি সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। এগুলি ব্যবসায়ের নৈতিকতার কোশ্চেন, মানে ইথিক্যাল কোশ্চেন, যে আমি এই কাজগুলি করবো কিনা। এভাবে ব্যবসা করে উপার্জিত অর্থ হারাম বলে গণ্য করা হয়েছে ইসলামে। ইসলামের ব্যবসা ও নৈতিকতা পারস্পরিক সম্পর্কযুক্ত। এই জিনিসটা শুধু মাথায় রাখো, শুধু ব্যবসা না, মানুষের জীবন নৈতিকতাবিহীন একটা জীবন কোনো জীবন হইতে পারে না। যার কোনো নীতি নাই সে মানুষের পর্যায়ে পড়ে না। তার সাথে প্রাণীর একটা পশুর কোনো মানে ডিফারেন্স নেই। একটা মানুষ হইতে হইলে সে যে ধর্মেরই হোক না কেন, তার কিছু নীতি থাকতে হবে, যে আমি মানুষের ক্ষতি করবো না। একটা কোনো পৃথিবীতে কোনো প্রাণী তুমি খুঁজে পাবা না যে প্রাণী তার স্বগোত্রের ক্ষতি করে। একমাত্র মানুষই হলো একমাত্র প্রাণী যে স্বগোত্রের ক্ষতি করে, ইচ্ছাকৃত হবে, নিজের ক্ষতি নিজে করে। খাদ্যে ভেজাল মিশায় নিজের সন্তানের ক্ষতি করতেছে, নিজের বংশধরদের ক্ষতি করতেছে, প্রতিবেশীর ক্ষতি করতেছে, দেশের ক্ষতি করতেছে। এটা
নৈতিকতার ইস্যু। এই কারণে আমি এই জিনিসটাকে আগে নিয়ে আসছি যে তোমাদেরকে প্রথমে একটু ধারণা দেই যে ইসলামে এই নৈতিকতাটাকে কিভাবে গুরুত্ব দিছে ব্যবসায়ের ক্ষেত্রে। তারপরে আমরা আমাদের যে টপিক্সের ভিতরে নৈতিকতা কিভাবে বোঝানো হয়েছে সেটাকে আমরা আলোচনা করি। ব্যবসাকে অবশ্যই সৎ ও নীতিবান হতে হবে। ইসলাম ন্যায় অন্যায়ের ব্যবধান নির্দেশ করে দিয়েছে এবং অন্যায়ভাবে অর্থ উপার্জনকে নিষিদ্ধ করা হয়েছে। সেটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে করো বা চাকরি করার মাধ্যমে করো, যেভাবেই করো না কেন তুমি অন্যায়ভাবে অর্থ উপার্জনকে ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেন ইসলামে ব্যবসা বাণিজ্যের সততা অবলম্বন করতে এবং সর্বপ্রকার ধোঁকাবাজি ও প্রতারণা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সৎ ব্যবসায়ীদের জন্য ঘোষণা করা হয়েছে সুসংবাদ, অসৎ ব্যবসায়ীদের জন্য দুঃসংবাদ। আমি এখানে জিনিসটা আনতে পারি না, তোমাদেরকে আমি মুখে বলতেছি যে বলা হয়েছে যে সৎ ব্যবসায়ী যারা সৎভাবে ব্যবসা করবে তারা হাসরের ময়দানে সিদ্দিকিন সালেহিনদের সাথে একত্রে তাদের হাসর হবে। তাহলে এটা কত বড় সুসংবাদ একজন সৎ ব্যবসায়ীর জন্য। কিন্তু দুঃখ আমাদের একটাই, সেটা হলো যে আমরা নামে মাত্র মুসলমান, বাস্তবে আমরা মুসলমান হইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ও আমানতদারী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে। হ্যাঁ আচ্ছা, ভুলে গেছি, এটা চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে। এটা কত বড় একটা সুসংবাদ, যে সৎ পথে ব্যবসা করে তার জন্য কত বড় সুসংবাদ এটা, অথচ আমরা সেটাকে গুরুত্ব দিই না। অর্থাৎ যে ব্যবসায়ী সততার সঙ্গে পণ্য ক্রয় বিক্রয় করে সে কিয়ামতের দিন ওই সৌভাগ্যবান ব্যক্তির সঙ্গে থাকবে। এটি ব্যবসায়ের জন্য বড় ধরনের মর্যাদা ও সম্মান। আমরা সেই মর্যাদাটাকে নষ্ট করে দিয়েছি, আমাদের সেই মর্যাদার চিন্তাই নেই। এর বিপরীতে আমি এতক্ষণ যা বললাম তার বিপরীতে তোমাদের স্ক্রিনে এখন দেখো তিনটা লোগো দেওয়া আছে, তিনটা বড় কোম্পানি, ওয়ার্ল্ডের নাম করা কোম্পানি এগুলি, এনরন, ওয়ালকম এবং জেরক্স। আমার ধারণা যে প্রত্যেকেই তোমরা এই কোম্পানিগুলির নাম শুনছো। 2000 সনের দিকে এই তিনটা কোম্পানি দেউলিয়া হয় এবং এদের প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তারা দীর্ঘদিন ধরে অ্যাসেটকে বাড়ায় বাড়ায় দেখাইছে, প্রফিট বাড়ায় দেখাইছে, কিন্তু বাস্তবিক এদের কিছুই ছিল না। বাংলাদেশে শেয়ার মার্কেট হয় আর কি, যে শেয়ারের দাম 500 টাকা, দেখা যায় কোম্পানির অস্তিত্বই নেই। ঠিক একইভাবে এই তিনটা ওয়ার্ল্ড বিখ্যাত কোম্পানি, এগুলি নিয়ে, এই তিনটা কোম্পানি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আজকে না। আমরা ইন্টারনাল কন্ট্রোল যখন আলোচনা করব তখন এই কোম্পানিগুলি নিয়ে আলোচনা করব। শুধু একটু ধারণা দিলাম যে ইসলাম যেখানে নীতি নৈতিকতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, ব্যবসায়কে হালাল করা হয়েছে, সেখানে ঠিক তার বিপরীতে এই কোম্পানিগুলির অবস্থা ছিল নীতি নৈতিকতার ঠিক উল্টা দিকে। ইথিক্স কি জিনিস এই কোম্পানিগুলির সাথে তার কোনো রিলেশনই ছিল না। যারা আনইথিক্যালি মানুষের কাছে টাকা নিছে, এবং এই তিনটা কোম্পানি মিলিয়া আমার যতটুকু মনে করতে 100 বিলিয়ন ইউএস ডলার, নট মিলিয়ন, 100 বিলিয়ন, এক এনরনেরই 64 বিলিয়ন ইউএস ডলার মার্কেটের ডেট ছিল, যার এগেনস্টে কোম্পানিটা দেউলিয়া হয়েছে। বাকি দুইটা মিলে টোটালে 100 বিলিয়নের উপরে ইউএস ডলার এরা প্রতারণা করছে মানুষের সাথে। তাহলে বুঝো যে আমাদের এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ হলো মাত্র 35 বিলিয়ন ইউএস ডলার, আর সেখানে এই তিনটা কোম্পানি শুধু মানুষের সাথে প্রতারণা করছে 100 বিলিয়ন ইউএস ডলার। তাহলে কি পরিমাণ বড় ধরনের প্রতারণা বুঝতে পারতেছি, শুধুমাত্র ইথিকের অনুপস্থিতির কারণে। ইথিক্স যেটা নিয়ে আমরা বলতেছি যে নীতি, ethics, why it is important? Understanding business ethics and social responsibility makes you informed of your right as a consumer, an employer, an employee and a citizen. তুমি যখন এই ইথিক্সের গুরুত্বটা বুঝবা তখন তুমি বুঝবা যে একজন কনজিউমার হিসাবে তোমার কি রাইট আছে বিজনেসের ক্ষেত্রে, একজন এমপ্লয়ার হিসাবে তোমার কি রাইট আছে বা তোমার কি করণীয় উচিত, একজন এমপ্লয়ি বা চাকরিজীবী হিসাবে তোমার কি করণীয় উচিত, এবং একজন সিটিজেন মানে একজন নাগরিক হিসাবে তোমার কি অধিকার আছে ব্যবসায় যখন তোমার সাথে প্রতারণা করা হবে সেই বিষয়গুলি নিয়ে। তো এটা প্রত্যেকের জানা জরুরি যে একটা ব্যবসার ক্ষেত্রে ইথিক্সটা কি। এই ইথিক্সটা না জানলে এই
কোনো অবস্থাতেই তুমি তোমার নিজের অধিকার নিয়ে কোনো কথা বলতে পারবে না। তো সবার আগে এটা জানা জরুরি। আমরা দেখি যে ইথিক্সটা কি। দ্য কনসেপ্ট অফ ইথিক্স ইজ derived from the Greek terms ethos. এই ইথোস শব্দ থেকে ইথিক্স শব্দটা আসছে, which means এটা দ্বারা কি বোঝা যায়? কাস্টমার, হ্যাবিটাল ইউজেস, কন্ডাক্ট অ্যান্ড ক্যারেক্টার। দেখো যে প্রথম হলো কাস্টমস। কাস্টমস কি? নীতি। এই ইথিক্স দ্বারা যে কোনো প্রচলিত নীতি অথবা দেশের আইন, হ্যাবিটাল ইউজ মানুষ কিভাবে ব্যবহার করতে অভ্যস্ত, কন্ডাক্ট কিভাবে একজন আরেকজনের সাথে লেনদেন করবে এই বিষয়গুলি, এবং একটা মানুষের ক্যারেক্টার কি হবে, এই সবগুলি ইথিক্সের অন্তর্গত। এগুলির একটা কম্বাইন্ড রূপ হলো ইথিক্স। আমরা ডেফিনেশন দেখি। ডেফিনেশন এটা ইথিক্সের ডেফিনেশন না, দুইটা বিষয় আমরা এখানে আলোচনা করব, মোরাল এবং ভ্যালুস। এই দুইটার ডেফিনেশন ইথিক্সের অন্তর্গত। যে ভ্যালু এবং মোরাল কি এটা যদি বুঝো তাহলে তোমরা ইথিক্সটাকে ভালো বুঝবা। সে কারণে ইথিক্সের ডেফিনেশন আমরা দিচ্ছি না এখানে। এখানে ডেফিনেশনটা হলো ভ্যালুস, এবং পরবর্তীতে আমরা মোরালের ডেফিনেশনটা দিব। ভ্যালুস মানে ভ্যালুস মূল্যবোধ, আর কনসেপ্ট অফ অর আইডিয়া, এটা হলো একটা কনসেপ্ট অথবা আইডিয়া দ্যাট গিভ মিনিং টু অ্যান ইন্ডিভিজুয়াল লাইফ অ্যান্ড প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর ডিসিশন অ্যান্ড অ্যাকশন। এটা এমন একটা আইডিয়া যে তোমাকে বলবে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের ভিতরে যে তোমার কি মূল্যবোধ আছে, মানে তুমি কি বহন করতেছো, তোমার ভিতরে কতটুকু সততা আছে, তুমি সমাজের জন্য কি চিন্তা করতেছো, এই বিষয়গুলি। এবং এই বিষয়গুলি নিয়ে তুমি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবা, কোনো কাজের ব্যাপারে, অ্যাকশন মানে হলো কোনো কাজের ব্যাপারে, ধরো ব্যবসায়ের ব্যাপারে সিদ্ধান্ত নিবা, তখন এই ভ্যালুটা তোমার ভিতরে কাজ করবে যে কি আছে তোমার ভিতরে এবং কতটুকু সততা, এবং এটা কোত্থেকে আসে। একটা হলো রিলিজিয়াস বিলিফ। দিস ইনক্লুডস রিলিজিয়াস বিলিফ, ধর্মবিশ্বাস। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে বলে যে অন্যের ক্ষতি করো। প্রত্যেকটা ধর্ম একই কথা বলে, অন্যের মানুষের উপকার করো। ইভেন যে বৌদ্ধ ধর্মে আছে জীবে যা দয়া করে যেজন সেবন সে ঈশ্বর, এরকম প্রতিটা ধর্মেই এটা আছে, কিন্তু বাস্তবে আমরা সেটা ইমপ্লিমেন্টেশন করি না। ফ্যামিলি রিলেশনশিপ, পারিবারিক বন্ধন। সমাজে চলার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা দরকার সেটা হলো একটা ফ্যামিলি রিলেশনশিপ। সমাজ, ফ্যামিলি থেকে সমাজ, তারপরে সমাজ থেকে রাষ্ট্র। তো ফ্যামিলি রিলেশনটা যদি ভালো না থাকে তাহলে সেখানে কখনোই ভালো সমাজ তৈরি হয় না। একটা ফ্যামিলির ভিতরে যদি সবাই নিজেদের প্রতি নিজেদের কোনো দায়িত্ব না থাকে, সেই ফ্যামিলিটা কোনো ভালো ফ্যামিলি হিসাবে ট্রিট হয় না। তো ভালো ফ্যামিলি, সেখান থেকে ভালো সমাজ, সেখান থেকে ভালো রাষ্ট্র, এই বিষয়গুলি এভাবেই আছে। প্রিজুডিস মানে আদালতের কোনো রায় এবং রুলস, কোনো আইন কানুন যা আছে, এই সবগুলি এই ভ্যালুসের অন্তর্গত, মূল্যবোধের অন্তর্গত। দ্বিতীয়টা হলো মোরাল। Can be defined as the standards of right and wrong associated with individual, group and society in general. মোরালটা হলো যে কোনটা ভুল আর কোনটা সঠিক এইটা বোঝার মতো ক্যাপাসিটি, এটা তৈরি করতে। আমরা কোনটায় আমরা যে বলবো যে এটা সঠিক, সঠিকটা বলবো কিভাবে? সঠিকটা বলার রাস্তা হলো যে আমাদেরকে শেখানো হয়েছে যে এইটা সঠিক। তুমি এখন যদি সোজা রাস্তায় যাও তাহলে তুমি অমুক জায়গায় যাইতে পারবে, আর যদি ডাইন পাশের রাস্তায় যাও তাহলে অমুক জায়গায় যাইতে পারবে। তাহলে এটা আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি কিভাবে চললে, কিভাবে আরেকজনের সাথে কথা বললে সে তোমার দ্বারা উপকৃত হবে, এই যে স্ট্যান্ডার্ডগুলি, এটা হলো মোরাল। এবং ফাইনালি ইথিক্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডিক্লারেশন অফ হোয়াট ইজ রাইট অর রং অ্যান্ড হোয়াট অট টু বি। এবং এই দুইটা যে ভ্যালু এবং মোরাল, এই দুইটার সমন্বয়ে ইথিক্সটা আসছে। তো এটাকে ডিফাইন করা যায় যে এটা ডিক্লারেশন হোয়াট ইজ রাইট এবং হোয়াট ইজ রং, এবং কি হওয়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল, এটা এই সিদ্ধান্ত নিতে পারা, এবং কি হওয়া উচিত এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারা।
বিজনেসের ক্ষেত্রে ইথিক্স কি? বিজনেসের ক্ষেত্রে ইথিক্স হলো এ মিনস দ্য সেট অফ রুলস অর প্রিন্সিপালস দ্যাট দ্য অর্গানাইজেশন শুড ফলো। While in business, ethics refers to a code of conduct that business are accepted to follow while doing business. একটা বিজনেস কিভাবে করবে, তার কোড অফ কন্ডাক্ট, তার প্রিন্সিপাল কি কি নীতির নীতির মেনে একটা বিজনেস হবে, এই যে রুলগুলি বা নীতিগুলি, এগুলি হলো বিজনেসের ক্ষেত্রে ইথিক্স। তুমি খাদ্যে ভেজাল মিশাবা না, ওজনে কম দিবা না, এগুলি হওয়া উচিত বিজনেসের ইথিক্স। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? বাস্তবে কি আমরা কি সেটা দেখি? আমরা খাদ্যে ভেজাল মিশাই, ওজনে কম দিই, এগুলি আমাদের জন্য খুব মানে সাধারণ ইস্যু হয়ে দাঁড়াইছে। Through ethics, a standard is set for the organization to regulate their behavior. কি স্ট্যান্ডার্ড সেট করা হবে যে তাদের বিহেভটা কি হবে? This helps them in distinguishing between the wrong and right part of the business. কোন কাজটা তারা করবে, বিজনেসের কোন কাজটা করবে না, এই বিষয়টা যদি সেট রুল থাকে যে তুমি এই কাজ করতে পারবা, এই কাজ করতে পারবা না, তাইলে সে ওই যে রুল আছে সেই রুলের আন্ডারে চলবে, তখন সে ইথিক্যাল ওয়েতে চলবে, আনইথিক্যাল ওয়েতে আর আগাবে না। The ethics that are found in the organization are not rocket science. বাস্তবতা হলো ইথিক্স কোনো রকেট সায়েন্স, এটা মানুষের দ্বারা তৈরি, মানুষ তৈরি করবে মানুষের সমাজের জন্য। এবং ইদানিং তোমরা শুনবা এই টার্মগুলি, যে ইদানিং ব্যবসার সাথে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল অ্যাকাউন্টিং, এই বিষয়গুলি খুব ওতপ্রোতভাবে চলে আসতেছে। যে একটা লোক ব্যবসা করবে বা একটা গ্রুপ, একটা প্রতিষ্ঠান ব্যবসা করবে, সে সমাজ থেকে প্রফিট শুধু নিবে সেটা হবে না, তাকে সমাজের প্রতি তার কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাগুলিকে সে সমাজের সাথে শেয়ার করবে। যে কারণে বিভিন্ন প্রতিষ্ঠান দেখবা যে তারা এই পরিবেশ বান্ধব বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে, যেমন গাছ লাগানো, রাস্তাঘাট পরিষ্কার করা। ওই দেখবা যে বিভিন্ন রোডের মাঝখানে বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড দেওয়া আছে যে এখান থেকে এটুকু এই কোম্পানি মেনটেন করতেছে, অর্থাৎ ওখানে যে গাছপালাগুলি লাগানো আছে পরিবেশ রক্ষার জন্য, সেই কাজগুলি ওই কোম্পানি করতেছে। দিস ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে তুমি সোসাইটি থেকে শুধু প্রফিটই করবা সেটা হবে না, সোসাইটির প্রতি তোমার কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত। সেইখান থেকে এই বিষয়গুলি আসতেছে। এগুলি বইয়ের বিশ্বে খুবই জোরালোভাবে প্রচলিত, আমাদের দেশে আস্তে আস্তে আসতেছে এই বিষয়গুলি। কোড অফ কন্ডাক্ট, বারবার বলতেছি কোড অফ কন্ডাক্ট সহজভাবে বোঝানোর জন্য আমি বলি যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলি, তোমরা জানো যে অ্যাকাউন্টিং এর টোটালি 19টা কনসেপ্ট আছে, প্রিন্সিপাল বা কনসেপ্ট আছে টোটালে। যেমন গোয়িং কনসার্ন কনসেপ্ট, মেজারমেন্ট কনসেপ্ট, ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট, ডিসক্লোজার কনসেপ্ট, এগুলো হলো অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল। এই সেট করে দেওয়া আছে যে তুমি অ্যাকাউন্টিং এইভাবে মেনটেন করতে হবে। এখন যখনই তুমি এর বাইরে যাবা সেটা হবে আনইথিক্যাল, অর্থাৎ তুমি রুলকে ফলো করতেছো না, ওই রুলের বাইরে চলে যাচ্ছ। বাট তুমি যদি এই যে তোমাকে রুল দিয়ে দেওয়া হয়েছে এই রুলের ভিতরে যদি তুমি কাজ করো তাইলে সেটা হবে ইথিক্যাল। ব্যবসার ক্ষেত্রে এটাই হলো মেন, যে তোমার যা সেট রুল আছে সেই সেট রুলের এগেনস্টে তোমাকে চলতে হবে। Business ethics comprise of all these values and principles and helps in guiding the behavior in the organization. Business should have a balance between the needs of the stakeholders and their desire to make profits. ব্যবসা প্রতিষ্ঠানগুলি কেন ব্যবসা করে? দুইটা উদ্দেশ্য নিয়ে। তোমাদেরকে একদম ফার্স্ট ইয়ার থেকে আমরা শুরু করি ফাইনাল ইয়ার পর্যন্ত বলতে থাকি, তারপরেও তোমরা এগুলি ভুলে দাও। যদি শর্ট রানে হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলি চেষ্টা করে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য। কারো উদ্দেশ্য যদি হয় শর্ট রানে বিশেষ ব্যবসা করা, তাহলে সে কি করবে? প্রফিটকে ম্যাক্সিমাইজ করবে। আর যদি লং রানে চিন্তা করে কেউ, প্রকৃত অর্থেই অ্যাকাউন্টিং এর যে কনসেপ্ট, যে গোয়িং কনসার্ন কনসেপ্ট, অর্থাৎ লং রানে চিন্তা করা, সেটা যদি কেউ চিন্তা করে তাহলে সে কি করবে?
সে হলো ম্যাক্সিমাইজ করবে হলো ওয়েলথকে, ওয়েলথ বা সম্পদকে ম্যাক্সিমাইজ করবে। তো এই এই প্রফিট ম্যাক্সিমাইজ বলো বা ওয়েলথ ম্যাক্সিমাইজ বলো, কারা করবে? এই মালিক বা স্টেক হোল্ডার্স, যারা এর সাথে জড়িত, যাদের এর অংশ পাবে, এই স্টেক হোল্ডার্সরা তাদের ডিজায়ার অনুযায়ী। এই যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে স্টেটমেন্টে যে উইন্ডো ড্রেসিং হয়, কেন হয়? এই স্টেক হোল্ডারদের কারণে। আমরা এগুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা করব এই চ্যাপ্টারটায়। তো এই স্টেক হোল্ডাররা কিভাবে তোমাকে দিয়া সেটা করাবে, তার বেনিফিট তারা কিভাবে পায়, এই বিষয়গুলি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এখন এখানে সংক্ষেপে শুধু আমরা বলতেছি যে এই স্টেক হোল্ডারদের ডিজায়ারের কারণে যত ধরনের অনৈতিক ঘটনা ঘটে, তার একটা অন্যতম কারণ হলো এই স্টেক হোল্ডারদের ডিজায়ার, যে এইভাবে করো। তারা ব্যাংকে থেকে লোন নেওয়ার জন্য এক ধরনের স্টেটমেন্ট করতে বলে, আবার শেয়ার হোল্ডারকে দেখানোর জন্য এক ধরনের স্টেটমেন্ট তৈরি করতে বলে। তো অনেক সময় বাধ্য হয়ে যারা চাকরি করে তাদেরকে সেটা করতে হয়। বাট কেউ যদি খুব ইথিক্যাল হয়, সে হয়তো এই কাজটা করবে না, সে করতে রাজি হবে। সেটাই হওয়া উচিত। While maintaining this balance, many times business require to do trade-offs to combat such scenarios. Rules and principles are found in the organization. অনেক সময় এইগুলি নিয়ে সমঝোতা করার প্রয়োজন হয়, বাট এই সমঝোতাগুলি যেন কোনোভাবেই রুলের বাইরে কোনো কিছু না হয়, এই বিষয়গুলি আমাদের দেখা উচিত। যদি এই ইথিক্যাল ইস্যুগুলিকে প্রত্যেকটা অর্গানাইজেশন সঠিকভাবে ফলো করে, তাহলে এর বেনিফিটটা কি হবে? দিস এনশিওর দ্যাট বিজনেস গেইন মানি উইদাউট ইফেক্টিং দ্য ইন্ডিভিজুয়াল অর সোসাইটি অ্যাজ এ হোল। যদি সঠিকভাবে রুল রেগুলেশন মেনটেন করার মাধ্যমে, নীতি নৈতিকতাকে ফলো করার মাধ্যমে একটা প্রতিষ্ঠান বিজনেস করে, তাহলে সে এনশিওর করবে, সে প্রফিট গেইন করবে। অবশ্যই বিজনেস কোনো দাতব্য প্রতিষ্ঠান না, সে প্রফিট করার জন্যই ওখানে বসছে। সো প্রফিট সে গেইন করবে, বাট এর মাধ্যমে সে সোসাইটিকে বা ইন্ডিভিজুয়ালকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত করবে না, বা ইফেক্ট, তার এই বিষয়টা কোনোভাবেই ইফেক্ট হবে না। বরং সোসাইটি কেউ যদি নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে, তাহলে তার সোসাইটির প্রতি বা এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা আমরা বললাম, সেই বিষয়টা আরো বেশি ইফেক্টিভ হবে। One of these policy determines the fundamentals of that organization. As a result, business often have ethical principle. There is a list of ethical principle involved in the business. এই কি কি ethical principle আছে সেটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব নেক্সট সেশনে। Why should we be concerned about ethics in the business world? কেন আমাদের এটা প্রয়োজন, আমরা কেন এটা সম্পর্কে কনসার্ন হব? Ethics are needed when conflicts arise. The need to choose in business conflicts may arise between এই তিনটা গ্রুপের সাথে কনফ্লিক্ট রাইজ করতে পারে, তখনই ইথিক্যাল কোশ্চেনটা বড় হিসাবে দেখা দেয়। এমপ্লয়িজ, ম্যানেজমেন্ট এবং স্টেক হোল্ডার্স, অর্গানাইজেশনাল বিহেভিয়ার ভিতরে এই জিনিসগুলি তোমাদেরকে পড়ানো হয়েছে, যেখানে যে ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট কিভাবে হয় এবং কিভাবে সেই কনফ্লিক্টকে মিটিগেশন করা লাগে, সেই বিষয়গুলি তোমাদেরকে পড়ানো হয়েছে। আমরা এখানে জাস্ট একটু লাইভ দিয়ে যাবো শুধু, কারণ ডিটেলস এখানে এই বিষয়গুলি আলোচনা করলে আমাদের চ্যাপ্টারটা অনেক বড় হয়ে যাবে। এবং দ্বিতীয়টা হলো লিটিগেশন হলো মামলা, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা, একের পর এক মামলা করতে থাকে। সমাজে কিছু লোক আছে যারা বিনা কারণে মামলা করে। তো এই বিষয়টাও বিজনেসের ক্ষেত্রে কোনো ভালো বিষয় না। দেখো যে বিজনেস এথিক্সের ক্ষেত্রে আমরা বারবার বলতেছি যে এটা কিছু গাইডলাইন, কিছু রুলস, প্রিন্সিপাল, রিলায়েবিলিটি, ট্রাস্ট, রেসপন্সিবিলিটি, চয়েস, বিহেভিয়ার, রিলেশনশিপ, মরালিটি, এই বিষয়গুলি একত্রে হলো
তোমার ইথিক্স। এবং আমার ধারণা যে তোমাদের প্রত্যেকেরই কিছু কিছু আইডিয়া এই ব্যাপারে আছে। প্রিন্সিপালস, আমরা একটু আগেই অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল নিয়ে কথা বললাম, যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলি কি কি। এরপর রিলায়েবিলিটির একটা ইস্যু বিজনেসের ক্ষেত্রে, ট্রাস্টের ইস্যু, রেসপন্সিবিলিটি, দায়িত্ব জ্ঞান, চয়েস, বিহেভিয়ার কি হবে, রিলেশনশিপ কি হবে কাস্টমারের সাথে, মরালিটিটা কি হবে তোমার, এই সব কিছু অ্যাপ্লাই করা, এই সবগুলির জন্য যে গাইডলাইন্স, এই গাইডলাইন্সগুলি হলো বিজনেসের ইথিক্স। এবং প্রথমে আমি বলছি তোমাদের যে এথিক্স এবং মরালিটি এই দুইটা হলো শুধুমাত্র রাইট অর রং, কোনটা রাইট এবং কোনটা রং এই সিদ্ধান্তে বুঝা, যে ইথিক্যাল ওয়েতে চলে সে রাইটটাকে চয়েস করে, আর যে ইথিক্যাল ওয়েতে চলে না সে রংটাকে চয়েস করে। বিজনেস ইথিক্স ইনভলভস ফাইন্ডিং দ্য অ্যান্সার টু কোশ্চেন, দুইটা কোশ্চেনের উত্তর খোঁজালেই তুমি বিজনেস ইথিক্সের ব্যাপারটা বোঝা যাবে। হাউ ডু ম্যানেজার ডিসাইড অন হোয়াট ইজ রাইট ইন কন্ডাক্টিং দেয়ার বিজনেস, কিভাবে ম্যানেজাররা সিদ্ধান্ত নেয় যে তারা যে কন্ডাক্ট করবে বিজনেসের বিভিন্ন সিদ্ধান্ত নেবে কিসের বেসিসে, সেটা একটা কোশ্চেন। সেকেন্ডটা হলো ওয়ান্স ম্যানেজার হ্যাভ রিকগনাইজ হোয়াট ইজ রাইট, হাউ ডু দে অ্যাচিভ ইট, যখন তারা বুঝে যে কোনটা রাইট কোনটা সঠিক, দেন কিভাবে তারা সেটা অ্যাচিভ করবে। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার যদি ঠিকমতো পেয়ে যাও, তাইলেই বিজনেসের ইথিক্স বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ইথিক্স কি? অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ইথিক্স হলো যে অ্যাকাউন্টিং কনসার্ন ইটসেলফ উইথ ট্রু ইন দ্য ফর্ম অফ ফেথফুল নিউমারিক্যাল ডিসক্রিপশন অফ বিজনেস অ্যাক্টিভিটিস। আমরা যে ইনকাম স্টেটমেন্ট বা বিভিন্ন ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলি প্রেজেন্ট করি, যে কটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে? 5টা। ইনকাম স্টেটমেন্ট কি কি বলতে পারবো কেউ? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলি এগুলি কি শো করে? এগুলি শো করে টোটাল বিজনেসের অ্যাক্টিভিটিস ইন কিভাবে নিউমারিক্যাল ডিসক্রিপশন, মানে টাকার অঙ্কে। যদি তুমি বিজনেসের ক্ষেত্রে তুমি যদি বলো যে প্রফিট হলো একটা বেসিক ইস্যু, সেক্ষেত্রে এই যে টাকার অঙ্কে আমরা বিজনেসের টোটাল অ্যাক্টিভিটিসটাকে উঠে নিয়ে আসি স্টেটমেন্টের মাধ্যমে। যে কেউ দেখলে বুঝে যে এই বিজনেসের অ্যাক্টিভিটিসগুলি কি, এই বিজনেস কি করতেছে, ভালো করতেছে কি খারাপ করতেছে, তার সেল কত, তার পারচেস কত, এভরিথিং একটা স্টেটমেন্ট দেখার পরে যার মিনিমাম সেন্স আছে সে বুঝতে পারবে যে এখানে কি বোঝানো হচ্ছে। তো নিউমারিক্যাল প্রেজেন্টেশন এটা হলো অ্যাকাউন্টিং এর কাজ বিজনেস অ্যাক্টিভিটিসকে। The ethical principles that drive the professional speak to the importance of providing accurate and unbiased information. একজন অ্যাকাউন্টেন্ট আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে টোটালি আনবায়াসড ইনফরমেশন প্রেজেন্ট করা। আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশনের বা ভ্যালুয়েবল ইনফরমেশনের যে ক্যারেক্টারিস্টিকগুলি করছি, তোমাদের মনে আছে কিনা আমি আরেকবার একটু স্মরণ করে দিই, যে সেটা রিলায়েবল হইতে হবে, সেটা আনবায়াসড হইতে হবে, সেটা রিলেভেন্স হইতে হবে, সেটা টাইমলি হইতে হবে। এই বৈশিষ্ট্যগুলি যদি না থাকে সেই ইনফরমেশনটাকে কোনোভাবেই ভ্যালুয়েবল ইনফরমেশন বলা যাবে না। এই আমি যে বৈশিষ্ট্যগুলি বললাম, যে রিলায়েবিলিটি, আনবায়াসনেস, টাইমলিনেস, এই বিষয়গুলি থাকতে হবে অবশ্যই। তো আমরা অ্যাকাউন্টিং এর ইনফরমেশনগুলি এইভাবে প্রেজেন্ট করি যেখানে এই ইথিক্যাল ইস্যুগুলো থাকে বা এই রুলগুলি আমরা ফলো করি। দিস অ্যালাউজ বিজনেস ওনার্স টু glean the information they need, and auditing agencies can make useful assessment. আমরা যদি সঠিক ইনফরমেশন
দেই তাহলে মালিক যেমন বুঝতে পারবে, এবং অডিট সবসময় থার্ড পার্টি অডিট করে, সো থার্ড পার্টি অডিট যারা করবে তারাও অ্যাসেসমেন্ট করতে কোনো ধরনের সমস্যা করবে না। Ethics in accounting is a matter of both guidelines and principle. Specific standards are set by governing bodies and trade organizations who craft the rules of accounting, but personal values and professional ethics must guide accountants. যদিও অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রত্যেকটা আমাদেরকে নির্দিষ্ট একটা বাউন্ডারি আছে, আমাদেরকে সেই বাউন্ডারির ভিতরেই চলতে হয়। আমাদের কিছু রুল আছে, সেট অফ রুলস যা ফলো করতে হয় সেগুলি ফলো করার মাধ্যমেই আমরা চলি। তারপরেও এই বাউন্ডারির পরেও যে কোনো অর্গানাইজেশন তাদের নিজস্ব বা যে কোনো গ্রুপ অফ অর্গানাইজেশন বা কোনো ট্রেড অর্গানাইজেশন যাদের আন্ডারে বিশাল একটা গ্রুপ থাকে, তারা নিজস্ব রুলস এবং রেগুলেশন তৈরি করতে পারে যেটা ইথিক্যাল হবে এবং যেটা অ্যাকাউন্টেন্টকে গাইড করবে সঠিক তথ্য প্রেজেন্ট করার ক্ষেত্রে। এবং তোমাদের জানা নাই যেটা, সেটা বলি যে ইন্টারন্যাশনাল ইথিক্যাল স্ট্যান্ডার্ড বোর্ড ফর অ্যাকাউন্টেন্টস, এটা একটা ইন্টারন্যাশনাল বোর্ডই আছে যারা অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড ঠিক করে, ইথিক্যাল স্ট্যান্ডার্ড। itself an independent agency এবং টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, এটা কারো উপরে ডিপেন্ডেন্ট না, has created a code outline the principle at play in ethical accounting. This principle cover many facts of ethical behavior for accountants, although unique situation may call for judgment calls that are not explicitly reflected in this principle. প্রয়োজন অনুযায়ী সব ধরনের ইথিক্যাল স্ট্যান্ডার্ড এরা তৈরি করছে, এর বাইরেও হয়তো কিছু থাকতে পারে যেটা বিভিন্ন দেশের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, তখন এই জাজমেন্ট কলের মাধ্যমে এগুলিকে মিটিগেশন করা হবে বা সমাধান করা হবে। যেই কোডগুলি আছে, 6টা কোড আছে যেগুলি নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমটা হলো ইন্টিগ্রিটি। এই অ্যাকাউন্টিং ইথিক্যাল কোডগুলি কি? Integrity is not a set of rules or a course of action, but rather a state of mind oriented towards honesty, straightforwardness, and a commitment to acting following principles rather than for the sake of personal gain. ইন্টিগ্রিটিটা এরকম হবে যে একজন ব্যক্তির ভিতরে যদি ইন্টিগ্রিটি থাকে, সেটা তার অনেস্টি, তার স্ট্রেট ফরওয়ার্ডনেস, অর্থাৎ যেটা সঠিক সেটাকে ফলো করার তার টেন্ডেন্সি, এবং প্রিন্সিপাল যে নীতিগুলি আছে সেই নীতিগুলি ফলো করার টেন্ডেন্সি, এটা সে সবসময় পার্সোনাল গেইনের বাইরে চিন্তা করবে। আমাদের একটা বড় সীমাবদ্ধতা হলো আমরা পার্সোনাল গেইনকে চিন্তা করি বেশি, আমরা সোসাইটি বা এজ এ হোল কান্ট্রির কথা চিন্তা করি খুব কম, পার্সোনাল গেইনের চিন্তা বেশি করি, এটাই আমাদের বেশি প্রবলেম তৈরি করে। কখনোই পার্সোনাল গেইনের চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে সোসাইটি অ্যাজ এ হোল অথবা কান্ট্রি অ্যাজ এ হোল। পার্সোনাল গেইনটাকে যত কম গুরুত্ব দিতে পারবা তত জীবনে সাকসেসফুল বেশি হবা, বা সোসাইটির প্রতি তোমার অবদান তত বেশি হবে। আজান দিতেছে, আমরা একটু আজানের সময় একটু কথা বন্ধ করি, তোমরা থাকো, আজান শেষ হোক, তারপর আমরা আগাচ্ছি।
আসে শুরু করি আমরা। দ্বিতীয়টা হলো অবজেক্টিভিটি। দেখো যে আমাদের হিউম্যান নেচার হলো যে যেখানে আমরা চাকরি করতে যাই বা কাজ করতে যাই, যে আমাদেরকে হায়ার করছে, মানে যার আন্ডারে কাজ করতেছি, সে যেটা বলবে আমরা সেটা শুনবো। এটা মানুষের হিউম্যান বেসিক নেচার, যে যে হায়ার করছে তার কথা আমরা শুনবো। কিন্তু একজন ইথিক্যাল ম্যান বা যার নীতি নৈতিকতা আছে, যে অ্যাকাউন্টিংটের মতো একটা প্রফেশনের সাথে যে যুক্ত থাকে, সে কখনোই এটা করবে না। সে প্রতিষ্ঠানের প্রতি লয়াল হবে অবশ্যই, বাট তার যে ইথিক্যাল জ্ঞান বা অ্যাকাউন্টিং সম্পর্কে তার যে জ্ঞান, সে ওইখানে কখনোই ম্যানিপুলেশন করবে না। সেটাই এখানে বলা হয়েছে শেষের লাইনে। দেখো যে an accountant also should not let personal bias or interest influence either the numbers that go into an accounting system or the result that come out of it. Figures and results should be taken at face value and should drive conclusion and decision. তুমি ফিগার থেকে অর্থাৎ বই থেকে যা পাবা সেটাই তুমি ফলো করবা, অর্থাৎ কাগজে কলমে যা আছে তুমি সেটাই শো করবা। একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে এটা হলো ফার্স্ট নীতি। কোনোভাবেই মালিক বলবে এটাকে চেঞ্জ করো, বা একজন এসে বলবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে যে এটাকে চেঞ্জ করো, সেটা কখনোই করা যাবে না। এটা অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালের ভিতরে পড়ে না। প্রফেশনাল competence and due care. The field of accounting is not a static body of knowledge, but rather an evolving frame of reference that changes as uh, legislation and best practice are redefined over time. It is the responsibility of an ethical accountant to stay abreast of this development and provide client with up-to-date information and the highest quality service. একই জিনিস বারবার আমরা কিন্তু বলতেছি যে একজন অ্যাকাউন্টেন্ট মানে এটা কোনো স্ট্যাটিক বডি না যে এটাকে কোনো চেঞ্জ করা যাবে না, বাট তাকে কি কোনোভাবেই সে ইনফ্লুয়েন্স হবে না কারো দ্বারা, এবং সে তার জ্ঞান অনুযায়ী, ইথিক্যাল অ্যাকাউন্টেন্ট তার জ্ঞান অনুযায়ী সে কোয়ালিটি আপ টু ডেট ইনফরমেশন সাপ্লাই দিবে ক্লায়েন্টকে, এবং হাইয়েস্ট কোয়ালিটি সার্ভিস সে প্রোভাইড করবে। কোনোভাবেই মাঝখানে, আবারও বলতেছি, বায়াসনেস অথবা কারো দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। চতুর্থটা হলো কনফিডেন্সিয়ালিটি। একটা অ্যাকাউন্ট বলা হয় যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হলো মানে যে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সেকশন হলো ওটার কি হার্ট। তো হার্ট যদি পাম্প করা বন্ধ করা যায় কি হবে? প্রতিষ্ঠান চলবে? পুরো বডিতে আর কাজ করবে? চলবে না। তো এই হার্টের কাছে সমস্ত ইনফরমেশনগুলি থাকে। অ্যাজ এ প্রফেশনাল কোনোভাবেই এই যে ইনফরমেশন, এটাকে যে যেটার ইনফরমেশন পাওয়ার যোগ্য তার বাইরে কারো কাছে এটাকে দেওয়া যাবে না। কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা রক্ষা করতে হবে। এটা হলো অ্যাকাউন্টেন্টের অন্যতম একটা ডিউটি, যে সে তার সমস্ত ইনফরমেশনের গোপনীয়তা রক্ষা করবে। প্রফেশনাল বিহেভিয়ার। As in any profession, an accountant should perform tasks and responsibilities with an eye to the highest personal and professional standard. তাকে টোটালি মানে কিভাবে একজন প্রফেশনাল পারসন তার হাইয়েস্ট পারফরমেন্স কি হবে, তার রেসপন্সিবিলিটি কি হবে, ওইটার দিকে দৃষ্টি দিয়ে তাকে আগায় যেতে হবে। দিস ইনক্লুড কমপ্লিটিং টাস্ক থ্রোলি অ্যান্ড অন টাইম, following through on commitments, and only accepting payments for service that have been rendered. শুধুমাত্র
টাইমলি শুধু সে সার্ভিস দিবে তাই না, সে পেমেন্ট অতটুকুই নিবে যতটুকু সে সার্ভিস প্রোভাইড করছে, তার বেশি না। আচ্ছা, এই এই ছিল আমাদের মানে কোড অফ ইথিক্স ফর অ্যাকাউন্টেন্ট। আপাতত আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ইয়েতে আমরা কম্পিউটার থেকে কিভাবে ইয়ে করা হয় সেগুলি নিয়ে আলোচনা করব। আজকের জন্য আমরা এখানেই ক্লাসটা শেষ করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক ছিল। আসো সবাই, নেটওয়ার্কে বোধহয় একটু সমস্যা হয়েছে। তারপরে আমরা এখানে শেষ করতেছি আজকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে স্যার শেষ রোল করি। দিতে পারতেছি না। হ্যাঁ, রোল দিতে পারতেছ না কেন? চ্যাটে দিয়ে দাও। এই যে দিছে। স্যার রোল দিতে পারতেছি না তো এখান থেকে। কেন? এই যে দিছে, আমি তো দিতে পারতেছি না। শবনম মুস্তারি দিছে, সাইফুল দিছে, তৈমিমা খানম দিছে। বলো তোমার এই যে তুই কি মোবাইলে খুঁজে পাইতেছিস না দিদার? এই যে হ্যাঁ, দিদার দিছে 1930। স্যার পাইছি পাইছি। হ্যাঁ হ্যাঁ, জি জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতেছি আজকে স্যার সবাইকে। হ্যাঁ বলো। স্যার আমার ইয়ার থেকে এই সিস্টেমটা চালু হবে না, মাস্টার থেকে চালু হবে। মাস্টার্স থেকে, নেক্সট মাস্টার্স থেকে তোমাদের তোমাদের ফোর্থ ইয়ারে, এখন তোমাদের তো এখন শেষের দিকে ফোর্থ ইয়ার, তাহলে এখানে আর নতুন কিছু করা হবে। মাস্টার্স থেকে চালু হবে। বাট মাস্টার্স থেকে আমি আমরা তো আমি চাই যে তোমরা মাস্টার্স থেকে অ্যাটলিস্ট কম্পিউটারটা পাও। কম্পিউটারের এই কোর্সটা তোমাদের জন্য জরুরি। সো নেক্সট সেশনে মাস্টার্স থেকে তোমরা কম্পিউটারটা পাই যাবে। একদম প্র্যাকটিক্যালি আমরা ল্যাবে করাবো, অ্যাকাউন্টিং প্যাকেজ শিখিয়ে দেবো, এইগুলি শিখাবো। বাট রেগুলার ক্লাসে আসতে হবে, তাহলে শিখবা কি করে? তোমরা তো ক্লাসে আসার চেষ্টা করো। তো ঠিক আছে, আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ক্লাসে টাইমলি অ্যাটেন্ড করো, সবাইকে অ্যাটেন্ড করতে বলো। এই চ্যাপ্টারগুলি জটিল, তোমরা যদি না ক্লাসে অ্যাটেন্ড করো তাহলে অনেক কিছুই মিস করবা। আর এই ভিডিওর শেষে আমি ইয়াটা দিয়ে রাখবো, পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো, নিয়ে নিও সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন।